হ্যাঁ রে রেশমি, তোর বাবা মা আত্মীয় স্বজন কোথায় থাকে? তোর বাড়ি কোথায়? সে কথা আমায় জিজ্ঞাসা করো না ঠাকুমা। এক ভয়ানক বিপদে পড়ে আমি সব হারিয়েছি, সব হারিয়েছি। জানি না আমার কবে ফিরে পাবো সব কিছু। এরপর থেকে রেশমি সেই বৃদ্ধ মাঝির বাড়িতেই থাকতে শুরু করে। দিন কাটতে থাকে। একদিন রেশমি, অনেক দিন পর চালে একটা লাউ হয়েছে, তুই একটু পেরে দিবি মা? তাহলে তোর দাদুকে একটু তরকারি করে দিতুম। আমি এক্ষুনি পেরে দিচ্ছি ঠাকুমা। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে, আর পরের দিন সকাল হতেই ওগো শুনছো? কি চমৎকার হয়েছে, একবার দেখে যাও, দেখে যাও। কি হয়েছে গো গিন্নি? মাথাটা কি তোমার খারাপ হলো নাকি? সাত সকালে এমন হই হই করে চিৎকার করছো কেন? চালের ওপরে দেখো, গাছ একেবারে লাউয়ে ভরে গেছে। টমেটো গাছে টমেটো, বেগুন গাছে বেগুন। এ কি করে সম্ভব? এ যে একেবারে অবিশ্বাস্য। কবে সেই টমেটো, বেগুন, লাউ গাছ বসিয়েছি, আজ পর্যন্ত কোনোদিনও একটা ফুল ফুটতে দেখলাম না। তাতে সেখানে গাছে একেবারে ফলে ফুলে ভরে গেছে। ঠিক সেই সময় সেখানে ওই ডাইনিটা আবার এসে হাজির হয়। হ্যাঁ, গাছে ফলে ফলে ভরে গেছে। তোরা ওই পরীর জাদু করা গাছের ফল খা, আর আমি ওর রক্ত চুষে খাই। অনেক দিন খোঁজার পর আজ তোকে পেয়েছি লাল পরী। ও মা গো, এ যে ডাইনি গো! আর আর কোন পরীর কথা বলছে গো? কার রক্ত চুষে খাবে বলছে গো? এদিকে ডাইনি তখন ছোট্ট লাল পরীর দিকে এগোতে থাকে। তারপর তার গলা টিপে ধরে কামড় বসাতে চায়। ঠিক সেই সময় একটা বর্ষা এসে ডাইনির পিঠে গেঁথে যায়। দেখা যায় সেখানে প্রকৃতি দেবীর সাথে ছোট্ট লাল পরীর মা পরীও এসে উপস্থিত হয়েছেন। মা, তুমি এসেছো? ওই দুষ্টু ডাইনি আমার ডানা দুটো কেটে নিয়েছে মা। ও আমার রক্ত চুষে খেতে চাইছিল। ডাইনি, তোকে আমি আগেও সাবধান করেছিলাম, কিন্তু তুই নিজের লোভ সংযত করতে পারলি না, তাই আমাকে বাধ্য হয়ে তোকে এই শাস্তি দিতেই হলো। আর কোনো ভয় নেই মা, এই তো আমি এসে গেছি। প্রকৃতি দেবী আমার ডানার অংশ থেকে তোমার ডানা তৈরি করে দেবেন, তারপরই আমরা আবার পরীর রাজ্যে ফিরে যাব। এরপর প্রকৃতি দেবী মা পরীর ডানা থেকে একটা পালক তুলে নিয়ে পালকটি ছোট্ট লাল পরীর কাঁধে ছুঁয়ে মনে মনে মন্ত্র পড়তেই ছোট্ট লাল পরীরও দুটি সুন্দর পাখনা তৈরি হয়ে যায়। এবার তাহলে সত্যি সত্যি রেশমি মা আমাদের ছেড়ে পরী রাজ্যে চলে যাবে। আমরা আবার একলা হয়ে যাব। সেই কবে আমাদের দুই ছেলে শহরে গিয়ে তাদের সংসার করছে, আমাদের একবারের জন্য দেখতে আসে না। রেশমিকে পেয়ে আমরা সব দুঃখ ব্যথা ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন তোমরা দুঃখ করো না দাদু, আমি তোমাদের কাছে মাঝে মধ্যেই এসে দেখা করে যাব, কথা দিলাম। এরপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যান, আর লাল পরী তার মা পরীর সাথে সেখান থেকে উড়ে ঝর্ণার জাদু পথ ধরে আবারও পরীরাজ্যে ফিরে যায়। আর ওরা পরিলোক পৌঁছেই রাজকুমারী সোনা এবং রাজকুমার চন্দ্র মিলে সেই শয়তান নাগরাজের উপর আক্রমণ করে দেয়। পরীদের রাজ্যে সকল পরীরা খুবই আনন্দের সাথে থাকতো।
কারণ আজ তাদের পরী রাজকুমারী সোনার সাথে রাজকুমার চন্দ্রের বিয়ের দিন ছিল। এই বিয়েটা কোনো সাধারণ বিয়ে ছিল না, কারণ এই বিয়ের ব্যাপারটা পূর্ব থেকেই নির্ধারিত করা ছিল। এই বিয়ে হওয়ার ফলে রাজকুমারী সোনা এবং রাজকুমার চন্দ্রের শক্তি এক হয়ে যাওয়ার কথা, যার ফলে পরীলোক আরও শক্তিশালী হয়ে উঠবে। কেউই আর বাইরে থেকে পরিরাজ্য আক্রমণ করতে পারবে না। দেখতে দেখতেই বিয়ের দিন উপস্থিত হয়। আপনাদের দুজনের বিয়ে হলে আমাদের পরিরাজ্য আরো শক্তিশালী হয়ে যাবে। এখন থেকে কেউই আর আমাদের দিকে চোখ তুলে তাকাবার সাহস করবে না। এটা তো হওয়ারই ছিল, সবকিছু যে আগে থেকেই লেখা আছে। তাদের বিবাহ পূর্ব থেকে নির্ধারিত হওয়া সত্ত্বেও বিয়েটা কিন্তু খুব সহজ ছিল না। বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাবে এমন সময় সেখানে একটা বিশাল আকার নাগরাজ এসে উপস্থিত হয়, আর সে তার জাদু শক্তি দিয়ে সকল পরীদের বন্দি বানিয়ে নিল। এটা দেখে রাজকুমারী সোনা তো খুব রেগে গেল। তোমার সাহস কি করে হলো এখানে আসার? এই কথা বলে রাজকুমারী সোনা আর রাজকুমার চন্দ্র দুজনেই নিজের নিজের জাদু দণ্ড সেই শয়তান নাগরাজের দিকে তুলে ঘোরাতে যাবে, তখন চালাক সেই নাগরাজটা নিজের কালো জাদু দিয়ে তাদেরকে বশ করে নেয়, যার ফলে রাজকুমারী সোনা এবং রাজকুমার চন্দ্র তারা দুজনে দুটো ছোট ছোট ছেলে পুতুল এবং মেয়ে পুতুলে পরিণত হয়। আর এটা দেখে নাগরাজ তো খুব হাসতে থাকে। এখন থেকে এই পরিরাজ্য আমার, আর তোরা সবাই হলি আমার গোলাম। এটা কি করলি তুই? অভিশাপ লাগবে তোর। কি অবস্থা করেছিস তুই আমাদের পরি রাজকুমারী সোনা আর রাজকুমার চন্দ্রের। এই দুজন আমাকে কিচ্ছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এদের বিয়ে হচ্ছে না। এরা দুজন পুতুল হয়েই থেকে যাবে। চল এবার তোরা স্বীকার কর, তোদের রাজকুমারী সোনা আর রাজকুমার চন্দ্র আমার শক্তির কাছে তুচ্ছ। তুই একটা মূর্খ, এদের বিয়ে কেউ আটকাতে পারবে না। এই বিয়ে অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে, এটা তুই বদলাতে পারবি না, এত ক্ষমতা তোর নেই। পরীদের কথাবার্তা শুনে নাগরাজ তো রেগে লাল হয়ে যায়। তারপর সে দুটি পুতুলকেই একে অপরের থেকে অনেক দূরে আলাদা আলাদা জঙ্গলে দুজনকেই পাখিদের রাজ্যে পাঠিয়ে দেয়। নে, এবার আমি সবকিছু বদলে দিয়েছি, আর ওরা দুজন আর কখনো এক হতে পারবে না। আর